শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোট লাভ। অর্থাৎ আজকে মোট লাভের মধ্যে যে নতুনত্ব সেটি হলো যে বিগত যে লাস্ট বা সর্বশেষ যে ক্লাসটি আমার ছিল আগুনে বিনষ্ট পণ্য, সেই আগুনে বিনষ্ট পণ্য নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি রেয়ামিল দেয়া আছে বরাবরের মতো, এবং এটার সাথে কিছু সমন্বয় যোগ করা হয়েছে। তো এখন আমরা দেখি যে রেয়ামিলের মধ্যে যে তথ্যগুলো দেয়া আছে। মুভ অন এন্টারপ্রাইজ 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের রেয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। তো রেয়ামিলের মধ্যে সর্বপ্রথম ব্যাংক জমা দেয়া আছে 15,000 টাকা, প্রাপ্য হিসাব মানে দেনাদার 25,000 টাকা, ইজারা সম্পত্তি 30,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 35,000 টাকা, যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে আমাকে দেখাতে হবে। প্রদ হিসাব যেটার অপর নাম পাওনাদার 10,000 টাকা, বকেয়া বেতন 3,500 টাকা, ঋণের সুদ 2,000 টাকা, মজুরি 10 মাস 15,000 টাকা। এই মজুরি কিন্তু প্রত্যক্ষ পরিচালন ব্যয়। 10 মাস কথাটি বলা থাকার কারণ মজুরি আমাকে 12 মাস প্রদান করতে হবে, সেখানে 10 মাস প্রদান করা হয়েছে। তার অর্থ হলো যে এখনো 2 মাসের মজুরি বকে আছে। 2 মাসের মজুরি যেটা বকে আছে সেটা বের করে আমাকে এই মূল যে মজুরি তার সাথে আমাকে যোগ করতে হবে। যদি এখানে 11 মাস থাকতো তাহলে আমাকে ধরতে হবে 1 মাসের বকে আছে। যদি এখানে 9 মাস থাকতো তাহলে আমাকে ধরতে হবে যে 3 মাসের মজুরি এখনো বকে আছে। ক্রয় ও বিক্রয়, ক্রয় হলো 85,000 টাকা এবং বিক্রয় হলো 1,58,000 টাকা। ভাড়া 7,000 টাকা, মণিহারি 9,000 টাকা, 10% বিনিয়োগ 42,000 টাকা, মূলধন 90,000 টাকা, উত্তোলন 12,000, ফেরত 3,000 এবং 4,000। ফেরতের টাকা যেহেতু দুই দিকে দেয়া আছে, তাহলে এই ফেরতের টাকা আমাকে ক্রয় এবং বিক্রয় উভয় লেনদেন থেকে বাদ দিতে হবে। তো সাধারণত ক্রয় থেকে বাদ যাবে 4,000 টাকা, কারণ ক্রয়ের টাকা যদি ডেবিট দিকে থাকে তাহলে ফেরতের টাকা যেটা ক্রেডিট দিকে থাকবে সেটাই আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে। আর বিক্রয় টাকা যেহেতু ক্রেডিট দিকে থাকে তাহলে ডেবিট দিকে যে ফেরতের টাকা আছে সেটা আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। আসবাবপত্র 20,000 টাকা এবং ঋণ 34,500 টাকা। এটি হলো রেয়ামিল। এবং সমন্বয় যে তথ্যগুলো দেওয়া আছে, সমন্বয় একে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 24,000 টাকায়, কিন্তু এই মূল্যায়নের পরোক্ষ নেই, পণ্য আগুনে বিনষ্ট হয়েছে 2,000 টাকা। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি তোমাদের সর্বশেষ ক্লাসে আগুনে বিনষ্ট পণ্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আগুনে বিনষ্ট পণ্যের দুটি নিয়ম ছিল। একটি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা যদি পরে আগুন লাগে, এবং আরেকটি হলো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা যদি পূর্বে আগুন লাগে। তো দুইটার ক্ষেত্রে দুটি নিয়ম দেখানো হয়েছিল, এবং এই যে সমাধানের ক্ষেত্রে কিন্তু দুইটি নিয়ম ছিল। এখন আমি আজকে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে এখানে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে যে কথাটি বলা আছে পরক্ষণে, মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরেই কিন্তু আগুনটি লেগেছে। সমন্বয় 2 বাকিতে 6,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ এই বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, এটা আমাকে বিক্রয়ের সাথে যোগ করতে হবে। এবং সমন্বয় 3 আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তো এই তথ্যগুলো দেওয়া আছে এবং এই তথ্যগুলো নিয়ে আমাকে মোট লাভ বের করতে হবে। সর্বপ্রথম বিক্রয় এখানে দেওয়া ছিল 1,58,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় টাকাটি আমার দ্বিতীয় ঘরে দেখানো হয়েছে, এবং এটার সাথে আমাকে এই যে ফেরত, এই যে 3,000 টাকা, এই ফেরতের টাকাটা আমি ইচ্ছা করলে আগে বাদ দিতে পারি, অথবা সমন্বয়ে যে বাকিতে 6,000 টাকার পণ্য বিক্রয়, ইচ্ছা করলে এটাও আমি আগে যোগ করতে পারি। আমি ইচ্ছা মতো করে কাজটি করব। এক্ষেত্রে আমার কোনো সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো নিয়ম নেই যে এই লেনদেনগুলোর কাজ আমাকে আগে করতে হবে অথবা এই লেনদেনগুলোর কাজ আমাকে পরে করতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো দেখতে পাচ্ছ ফেরত এখানে 3,000 টাকা দেওয়া আছে, আমি আগে ফেরতের টাকাটি বাদ দিব।
তো ফেরতের টাকাটি বাদ দেওয়ার পরে আমাকে আরো একটি কাজ করতে হবে, যেটি সমন্বয় বলা আছে, সমন্বয় 2 নম্বরে বাকিতে 6,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এই লেনদেনটি আমাকে বিক্রয়ের সাথে যোগ করতে হবে। অলিখিত ধরে বিক্রয় যোগ করার পরে আমার 1,61,000 টাকা তৃতীয় ঘরে দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা বিক্রয়ের সাথে আরো অনেক কাজগুলো করতে হবে, যেমন মুনাফাবিহীন বা লাভবিহীন পণ্য বিক্রয়, তারপরে বিক্রয় বাটা, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, যে কাজগুলো আমাদের আরো ছিল। তো এই কাজগুলো কিন্তু এখানে বলা নেই, যদি বলা থাকতো তাহলে অবশ্যই কাজগুলো আমাকে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা নিট বিক্রয় বের করার পরে এখান থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টি বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমার সর্বপ্রথম যেটা বছরের শুরুতে যে মজুত পণ্য থাকে, যেটাকে প্রারম্ভিক মজুত পণ্য বলা হয়, সেটি আমাকে দেখাতে হবে। দেখতে পাচ্ছ এখানে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য 35,000 টাকা, এবং এটার সাথে কিন্তু সমানে কোনো কথা বলা নেই। শিক্ষার্থীরা প্রারম্ভিক মজুত পণ্য দেখানোর পরে তারপর আমাকে ক্রয় যে কাজটি সেটি দেখাতে হবে। তো আমি এখান থেকে ক্রয় থেকে শুধুমাত্র ফেরতের টাকাটি বাদ দিয়েছি, যেটি আমার এখানে ক্রেডিট দিকে দেওয়া ছিল। তো এখন ক্রেডিট দিকে 4,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে 81,000 টাকা। আগুনে বিনষ্ট পণ্য যে দ্বিতীয় যে নিয়মটি ছিল, সেই নিয়ম অনুযায়ী করলে এই আগুনে বিনষ্ট পণ্য আমাকে ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হতো। তো আমি তোমাদের আগুনে বিনষ্ট পণ্য যে প্রথম যে নিয়মটি আলোচনা করেছিলাম, আমি আজকে এই সমাধানটি আমি প্রথম নিয়মে কিন্তু এখানে সমাধান করব। তো যদি আমি দ্বিতীয় নিয়মের সমাধান করতাম, তাহলে এই আগুনে বিনষ্ট পণ্য 2,000 টাকা, সেটা আমাকে তখন ক্রয় থেকে অবশ্যই বাদ দিয়ে দেখাতে হতো। তো সেই কাজটা আমি এখন করব না। তো শিক্ষার্থীরা, ক্রয়ের সাথে কিন্তু আর কোনো কাজ নেই, যেমন অলিখিত ধারে ক্রয় যোগ করতে হবে, পণ্য উত্তোলন, তারপরে পণ্য বিতরণ, যে কাজগুলো ছিল ক্রয় বাট্টা, এখানে আর কোনো কাজ না থাকার কারণে শুধু ক্রয় থেকে ফেরত বাদ দেওয়ার পর এখানে ব্যালেন্সটি আসছে 81,000 টাকা। তো শিক্ষার্থীরা খেয়াল করতে হবে যে আর কোনো প্রত্যক্ষ পরিচালনা ব্যয় আছে কিনা। দুটো গেছে এখানে। তৃতীয় মজুরি, মজুরি 10 মাস। মজুরি এখানে 10 মাসের কথা বলা ছিল। এর অর্থ হলো যে মজুরি 2 মাসের টাকা বকেয়া আছে, অর্থাৎ 2 মাসের টাকা এই নির্দিষ্ট যে হিসাবকালটি ছিল সেই হিসাবকালের মধ্যে পরিশোধ করা হয়নি, যার ফলে 2 মাসের বকেয়াটা বের করবে কি করে। এই যে 15,000 টাকা, এইটাই হলো 10 মাসের টাকা। সুতরাং 2 মাসে বের করতে গেলে আমাকে এই 15,000 টাকাকে 10 দ্বারা ভাগ দিতে হবে। 10 দ্বারা ভাগ দেওয়ার পর আমাকে 2 দ্বারা গুণ দিতে হবে।
তো সেক্ষেত্রে এখানে টাকা আসছে 3,000 টাকা, সুতরাং আমার টোটাল যে মজুরি এখানে 18,000 টাকা। এই 18,000 টাকার মধ্যে 15,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেটার প্রমাণস্বরূপ র্যামেলে দেওয়া আছে 15,000 টাকা। আর 2 মাসের যে বকেয়া ছিল সেটা ছিল আমার 3,000 টাকা। এই 3,000 টাকা বকেয়া অ্যাড করে টোটাল এই বছরে, আর্থিক বছরে মজুরি বাবদ তার খরচ হবে 15,000 টাকা। তো এইখানে যদি 9 মাসের টাকা থাকতো তাহলে আমাদেরকে তখন ধরতে হতো যে সেক্ষেত্রে 3 মাসের টাকা বকেয়া আছে, তখন আমরা 9 দ্বারা ভাগ দিতাম এবং সেক্ষেত্রে 3 দ্বারা গুণ করতাম। যদি এখানে মজুরি 8 মাসের টাকা থাকতো, যেমন এখানে 8 মাস বলা আছে, তখন আমাকে ধরতে হবে যে মজুরি 4 মাসের বকেয়া আছে, তখন 4 মাসের বকেয়া বের করব ভাগ 8 গুণ 4, অর্থাৎ যে ক মাসের টাকা দেয়া থাকবে আমাকে সেই ক মাসের টাকা দ্বারা এখানে ভাগ দিতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় এখানে মতো 3টি লেনদেন দেওয়া আছে। এটা প্রারম্ভিক মজুদ 35,000, নিট ক্রয় 81,000 এবং মজুরি টোটালি বকেয়া সহ এখানে 18,000 টাকা। আমাকে এখন টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয় কত আসে সেটা বের করতে হবে। 35,000, 81,000 টাকা, 18,000। তো শিক্ষার্থীরা এখানে টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয় 1,34,000 টাকা। এটা কিন্তু এখনো বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এখনো বের হয় নাই। আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। তো আমরা এখানে আগুনে বিনষ্ট পণ্য যেহেতু সমন্বয় দেওয়া আছে, সেটা আমরা প্রথম নিয়মের সমাধানের চেষ্টা করব। তো যদি আমাদের প্রথম নিয়মের সমাধান করতে হয় তাহলে আমাদের পূর্বে এবং পরে, এখানে যেহেতু পরে দেয়া আছে, তো পরে আগুন লাগলে আমাকে কি করতে হবে, একবার এই আগুনে বিনষ্ট পণ্যের টাকাটি সমাপনী মজুত পণ্য থেকে একবার বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে সেটাকে আবার আমাকে আলাদা করে দেখাতে হবে। তো সমাপনী মজুত পণ্য যেহেতু 24,000 টাকা দেয়া আছে, এই 24,000 টাকা থেকে আমাকে 2,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার পর 22,000 টাকা এখানে আসছে, এবং আবার আগুনে বিনষ্ট পণ্য আবার দেখানো হয়েছে আলাদা করে 2,000 টাকা, টোটাল কিন্তু এখানে 24,000 টাকা। তো অনেকে মনে করতে পারে বা বলতে পারে সমাপনী মজুত পণ্য যে 24,000 টাকা ছিল, এই কাজটি করার পর কিন্তু ব্যালেন্সটি কিন্তু আমার আগের যে ব্যালেন্স সেটি কিন্তু বের হয়েছে, তাহলে বাদ দেওয়ার কি প্রয়োজন? না, আমাকে অবশ্যই বাদ দিতে হবে। যে নিয়মটা দেওয়া থাকবে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাকে কাজটি করতে হবে, তাতে উত্তর যাই হোক না কেন। যদি এই কাজটি না করি তাহলে অবশ্যই অঙ্ক, এই ক্ষেত্রে আমাকে যে শিক্ষক যে খাতাটি মূল্যায়ন করবেন সে আমাকে এই কাজটি না করার কারণে এই ক্ষেত্রে আমাকে 0 দিবেন বা 0 নাম্বার আমাকে প্রদান করবেন। আর যদি সমাপনী মজুত পণ্য নির্ধারণ করার আগে যদি আগুনটি লাগতো তাহলে কখনোই সমাপনী মজুত পণ্য থেকে আমি আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব না। তখন সমাপনী মজুত পণ্য যে টাকাটি থাকবে সেই টাকা সরাসরি প্রথম ঘরে যাবে এবং আগুনে বিনষ্ট পণ্য সেই টাকাটি প্রথম ঘরে যাবে। যেহেতু এখানে আগুনটি মজুত পণ্য মূল্যায়ন করার পরে লেগেছে, যার ফলে একবার বাদ দিয়ে দেখাতে হবে সমাপনী মজুত পণ্য যে টাকাটি দেওয়া থাকবে সেখান থেকে, এবং আবার আমাকে আলাদা করে এখানে ওই টাকাটি আগুনে বিনষ্ট পণ্যের টাকাটি এখানে আবার দেখাতে হবে। এখন এই 1,34,000 টাকা থেকে আমি 24,000 টাকা বিয়োগ দিব। শিক্ষার্থীরা এখানে আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুত পণ্য যে ব্যালেন্সটা আসছে 24,000 টাকা বাদ দেওয়ার পরে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসছে 1,10,000 টাকা। এখন যে কাজটি আমাকে করতে হবে
এই 1,61,000 টাকা থেকে নিট বিক্রয় 1,10,000 টাকা আমাকে বিয়োগ দিতে হবে। শিক্ষার্থীরা, আমার এখানে মোট মুনাফা যেটি সেটি কিন্তু বের হয়ে গেছে ইতিমধ্যে। তো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যখন কম হবে তখন সেটা বিয়োগ দেওয়ার পর যে ব্যালেন্সটি বের হবে তাকে বলা হয় মোট মুনাফা। আর যদি নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টি যদি কখনো বেশি হয় তখন সেটাকে বলা হয় মোট ক্ষতি, বিয়োগ দেওয়ার পর যে ব্যালেন্সটি বের হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সামনে আমি আজকে এই মোট মুনাফা যে অঙ্কটি দেওয়া আছে সেখান থেকে মোট মুনাফা বের করে দেখালাম। তো আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিট মুনাফা কি করে বের করতে হয় সেই আলোচনায় কিন্তু চলে যাব। সেটা হতে পারে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। তো তোমাদেরকে আমি একটি কথা বলবো, সেটি হলো যে আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। যারা তোমাদের সহপাঠী আছে বা তোমাদের পরিচিত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবে। তোমাদের জন্যই, তোমাদেরকে নতুন কিছু শেখানোর জন্যই, যাতে তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পারো, আমি অত্যন্ত সহজ ভাষায় এটি আলোচনা করার চেষ্টা করি। তো অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।